পরকীয়া শুধু একটা শব্দ না, এটা একটা ভয়ঙ্কর পাপ, যা ইহকাল ও পরকালে রয়েছে কঠিন শাস্তি। পরকীয়ার জন্য নারী বা পুরুষ যেমন একে অপরকে ঠকায়, তেমনই ঠকে যায় নিজেও। আমাদের আজকের গল্পটি সাজানো হয়েছে একটি পরকীয়ার করুণ পরিণতি নিয়ে। গল্পটি বাস্তব নাকি কল্পনার, তা জানতে গল্পটি না টেনে সম্পূর্ণ শুনুন। আর সেই সাথে যারা আমাদের অন্ধ প্রেমের গল্প চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত শোনেন কিন্তু আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর বেশি কথা না বলে চলুন গল্পটি শুরু করা যাক। সকাল থেকে নাবিহার নাম্বারে কল করে যাচ্ছেন ফরিদা, কিন্তু বরাবরই বন্ধ বলছে। নাবিহা কখনো ফোন বন্ধ করে না, মাঝে মাঝে বড় জোর রিঙ্গার বন্ধ করে ঘুমায়, কিন্তু ওর ফোন তিনি বন্ধ কখনোই পান না। স্বামী সিরাজুল ইসলামকে কয়েকবার সে কথা জানালেও তার মধ্যে কোনো হেলদোল দেখতে না পেয়ে ফরিদার মেজাজ তীক্ষ্ণ হচ্ছে। সিরাজ সাহেব বিবাহিত মেয়ের সংসার জীবন নিয়ে ফরিদার এই অতিরিক্ত আগ্রহ পছন্দ করেন না। আরে জামাই 7 দিন দেশের বাইরে ছিল, রাতে ফিরেছে, মেয়ে ব্যস্ত থাকতে পারে, ফোনে চার্জ দেওয়ার কথা মনে না থাকতে পারে, নেটওয়ার্ক না থাকতে পারে, এ নিয়ে এত উতলা হওয়ার কি আছে? ফরিদার মেয়েকে নিয়ে খুব দুশ্চিন্তা হচ্ছে। তার মায়ের মন, সেই মন বলছে কোথাও কিছু একটা ঠিক নেই। তার সেই উৎকণ্ঠার রাগ হয়ে ঝরে পড়ল স্বামীর ওপর। তোমার কি কিছুতেই কিছু যায় আসে না? মেয়েটার কিছু একটা হয়ে গেলে তারপর তোমার শান্তি হবে? সিরাজ সাহেব বিরক্ত হলেও তর্ক করেন না। তিনি জানেন তার নিজের কিছু হটকারিতা আছে। ফরিদাও দিন রাত সেটা মনে করিয়ে দিতে ভোলেন না। এমন আচরণ করেন যেন তিনি মেয়ের শত্রু। বেলা 12টা নাগাদও যখন নাবিহার কোনো পাত্তা মিলল না, তখন সিরাজ সাহেবও বিচলিত বোধ করতে শুরু করেন। মা মেয়ের সকালটাই শুরু হয় নিজেদের মধ্যে ফোনে কথা বলা দিয়ে। এত বেলা হয়ে গেলেও যখন মেয়ের ফোন বন্ধ, তখন ফরিদার উৎকণ্ঠা সিরাজ সাহেবের মধ্যেও সংক্রমিত হলো। তিনি রান্নাঘরে গেলেন ফরিদাকে সান্ত্বনা দিতে। ফরিদা রান্নাঘরে থাকলেও আজ তার হাতে কাজ যেন উঠছে না। বিমর্ষ চেহারায় সবজি কুটছেন। সিরাজ সাহেব স্ত্রীর চেহারা দেখে নরম স্বরে বললেন, জামের নম্বরে কল দিয়েছিলে? ফরিদা যেন তেতে উঠলেন। মুখ ভেঙচে সিরাজ সাহেবকে নকল করে বললেন, জামাইয়ের নাম্বারে কল দিয়েছিলে? তোমার জামাইয়ের আমি খেতা পুরি, তোমার পিয়ারের জামাইকে তুমি ফোন দাও গিয়ে। মুখে একথা বললেও মনে মনে নিজেকে ভর্ৎসনা করলেন এই সাধারণ বুদ্ধিটা মাথায় না আসার জন্য। আসলে মেয়ের মুখে অভিযোগ শুনে শুনে জামাইয়ের প্রতি তিনি এতই বীতশ্রদ্ধ যে তাকে কখনো ফোন করেননি তিনি। জামাই কায়সারও তাকে কোনোদিন ফোন করেননি। স্ত্রীর কথার ধরনে সিরাজ সাহেব অপমানিত বোধ করলেও তার মানসিক অবস্থা বিবেচনা করে কিছু বললেন না। বসার ঘরে গিয়ে মেয়ের জামাইয়ের নাম্বারে কল করলেন। রিং হলেও ফোন ধরল না সে। পরপর 5 বার ফোন করার পরও যখন অপর পক্ষে কোনো সাড়া মিলল না, তখন তিনিও স্ত্রীর মতো আশঙ্কা করলেন কিছু একটা ঠিক নেই। শ্বশুরের নাম্বার থেকে ফোন আসতেই মনে মনে প্রমাদ গুনল কায়সার। এবার আর বিপদের কিছুই বাকি থাকবে না। নাভিয়া কি তার বাসায় গেছে? কিন্তু একা একা সে ঢাকা থেকে চুয়াডাঙ্গা কি কিছু না বলে চলে যাবে? এটা তার বিশ্বাস হতে চায় না। তাছাড়া কালকের রাতে এমন কিছু ঝগড়া তো হয়নি, এর চেয়ে অনেক বাজে রকমের ঝগড়া তাদের হয়েছে। কায়সারের আজ ঘুম ভেঙেছে সকাল 11টার দিকে। মাথাটা ভীষণ ভার ছিল। ঘুম ভাঙতেই তার মনে হলো কড়া 1 কাপ চা খাওয়া দরকার। বার কয়েক নাবিহাকে ডাকলেও কোনো সাড়া মিলল না। অবশ্য তাতে তেমন অবাক হয় না সে। নাবিহার কাছ থেকে সে তেমন কিছু আশা করে না। কোনো রকম বিছানা থেকে উঠে নিজেকে তুলে বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়। এরপর ডাইনিং রুমে আসতেই থমকে যায়। ডাইনিংয়ের একটা দেয়ালে বেশ খানিকটা জায়গা জুড়ে রক্ত জমে আছে। পুরো রুমটায় একটা অবিন্যস্ত ভাব। সে অস্ফুট বলে ওঠে, নাবিহা। কিছুক্ষণ আতঙ্কে তার পা দুটো জমে গেল। সম্বিত ফিরতেই সে দ্রুত সব কয়টা রুমে ঢুকে নাভিয়াকে খোঁজ করে। মেইন দরজা লকটা ভেতর থেকে বন্ধ। এটা কিভাবে সম্ভব? নাভিয়া নিজে বাইরে যাক কিংবা কেউ তাকে নিয়ে যাক, দরজা ভেতর থেকে লক হবে কিভাবে? কায়সারের চোখ চলে গেল মেইন দরজার পাশে, যেখানে চাবি ঝোলানো থাকে সেখানে। চাবি তো সেখানেই আছে, তাহলে দরজা কেউ বাহির থেকে লক কিভাবে করবে? তাদের 2 সেট চাবি, যার 1 সেট নাভিয়ার কাছে এখানে ঝুলানো থাকে,
আরেক সেট কায়সারের অফিসে ব্যাগে। সে নিশ্চিত যে সেটা সেখানেই আছে। হিসাব মিলছে না। আর নাভিহাই বা কোথায়? কেউ তাদের বাসায় ঢুকে নাভিয়াকে আঘাত করেছে, এই ব্যাপারটা তার হজম হচ্ছে না। আর সে কিছুই টের পেল না কিভাবে? আচ্ছা, নাভিয়া বেঁচে আছে তো? কায়সার ধীর পায়ে বসার ঘরে সোফায় এসে বসে। নিজেকে সে খুব ঠান্ডা মাথার মানুষ ভাবত, কিন্তু এই মুহূর্তে তার মাথা কাজ করছে না। সে এখন কি করবে? পুলিশের কাছে যাবে? আশেপাশের লোকজনকে ডাকবে? নাভিয়ার বাসায় একবার ফোন দেবে নাকি? হয়তো রাগ করে বাসায় চলে গেছে। ফোনটা শোবার ঘরে রাখা। সেটা হাতে নিতেই দেখে নাভিয়ার বাবার বেশ কয়েকটা মিসড কল। কাল রাতে মোবাইল সাইলেন্ট করে ঘুম দিয়েছিল, তাই রিং বাজেনি। একটু আগেই তার শ্বশুরকে ফোন করার কথা ভাবলেও এখন তার এতগুলো কল দেখে তার বুক ধুকপুক করতে লাগলো। ধরবে কি ধরবে না, ধরে কি বলবে ভাবতে ভাবতে ফোনের স্ক্রিনে আবার নাভিয়ার বাবার নামটা ভেসে উঠল। কাপা হাতে কলটা রিসিভ করে সে বলে উঠল, হ্যালো বাবা। কায়সারের কণ্ঠে এমন কিছু ছিল যে সিরাজ সাহেবের বুকের ভেতরটা কেঁপে উঠল। অঘটন কিছু একটা ঘটেছে ওখানে। তিনি কম্পিত গলায় প্রিয় ছাত্র ও জামাইকে প্রশ্ন করলেন, কিছু হয়েছে কাইসার? নাভিয়া ও ঠিক আছে? ওর ফোন বন্ধ কেন? তুমিও ফোন ধরছো না? সিরাজ সাহেবের প্রশ্ন বানে কায়সার অস্থির বোধ করে। গলা দিয়ে আওয়াজ যেন বের হতে চাচ্ছে না। কোনো মতেই বলল, নাভিহা বাসায় কোথাও নেই, আপনি ঢাকায় আসেন। নেই মানে কি? হ্যাঁ, নেই মানে কি? জামাইয়ের তোয়াজ ভুলে গিয়ে এবার মেয়ের বাবা হয়ে উঠলেন সিরাজ সাহেব। আমার মেয়ে কোথায়? কি করছে ওকে? আমি ওকে কিছু করিনি বাবা, আমি ঘুমিয়েছিলাম, উঠে দেখে ও নেই। আপনি আসুন প্লিজ। কল কেটে দিয়ে সিরাজ সাহেব দ্রুত রেডি হতে শুরু করলেন। লুঙ্গিটা পাল্টে গাবার্ডিনের প্যান্ট আর একটা গেঞ্জি পরে নিলেন। ঢাকা থেকে চুয়াডাঙ্গা অনেকটা পথ, যেতে 6 ঘন্টা 7 ঘন্টা তো লাগবেই, তাও যদি সময় মতো বাস পান। তিনি তড়িঘড়ি করে বের হবেন। এমন সময় ফরিদার রুমে ঢুকলেন। ফরিদাকে দেখে সিরাজ সাহেব থমকে দাঁড়ালো। ফরিদাকে কি বলবেন? সে তো এমনিতেই মেয়ের চিন্তায় অস্থির। ফরিদা অধৈর্য হয়ে তাড়া দিলেন, কি হলো, এমন খাম্বার মতো দাঁড়িয়ে রইলে কেন? আর উল্টো গেঞ্জি পরে কোথায় যাচ্ছ? মেয়ের খোঁজ নেই আর তুমি আড্ডা মারতে যাচ্ছ? সিরাজ সাহেব শিক্ষক মানুষ, জেলা শহরের নামকরা শিক্ষক ছিলেন। চাকরি থাকাকালীন ফরিদা তার সাথে এমন করে কথা বলার সাহস পেতেন না। তবে অবসরের পর, বিশেষ করে নাভিহার বিয়ের পর থেকে স্বামীকে আর গোনায় ধারেন না তিনি। সিরাজ সাহেবের এক সময় অনেক ডাউ থাকলেও এখন অনেকটা মিইয়ে গেছেন। তার ওপর মেয়ের জীবনের অশান্তির জন্য তিনিই দায়ী। একথা শুনতে শুনতে তিনি এখন অপরাধী মনে করেন নিজেকে। তাই স্ত্রীর কটু কথার বেশিরভাগ সময়ই কোনো জবাব দেন না। আর এখন তো প্রশ্নই ওঠে না। ফরিদার কথা শুনে নিজের দিকে খেয়াল করে দেখলেন তাড়াহুড়োয় উল্টেই পড়ে ফেলেছেন গেঞ্জিটা। তিনি ফরিদার হাত ধরে খাটে এনে বসালেন। শান্ত স্বরে বললেন, কাইসারের সাথে কথা হয়েছে, ওখানে পরিস্থিতি ঠিক নেই। নাভিহা বলেই থেমে গেলেন। ফরিদা কাপা গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে নাভিহার? কাইসার বলেছে নাভিহা নাকি বাসায় নেই। কোথায় গিয়েছে বলতে পারছি না, আমাকে ঢাকায় যেতে বললো। আল্লাহ গো, কি হলো আমার মেয়েটার? নিশ্চয় ওই হাদা কিছু করেছে ওকে। আল্লাহ রে, কি সর্বনাশ হলো আমার। হাউমাউ করে কেঁদে উঠলেন ফরিদা। আরে থামো, এখনই খারাপ কিছু ভেবো না, আমি যাই আগে ওখানে পরিস্থিতি দেখি। খারাপ কিছু ভাববো নাকি? খারাপ তো হয়েই গেছে। আমি জানতাম এই দিন আসবে, ফুলের মতো মেয়েটা আমার। দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। না না, তুমি থাকো ফরিদা। এমন তো হতে পারে ওদের ঝগড়া হয়েছে। নাভিহা রাগ করে এখানে আসার জন্য রওনা দিয়েছে। আমরা দুজনে চলে গেলে ও যদি বাসায় আসে তখন। সিরাজ সাহেবের কথায় যুক্তি খুঁজে পান ফরিদা। তাই তো, এরকমও তো হতে পারে, বললেন। আচ্ছা তুমি যাও, কিন্তু আমাকে ফোন করে জানাতে থাকবে কিন্তু। হ্যাঁ জানবো। সায় দিলেন সিরাজ সাহেব। ফরিদা চট করে উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়াও, তোমার কিছু জিনিস দিয়ে দেই। দ্রুত হাতে একটা ক্যানভাস ব্যাগে সিরাজ সাহেবের 2 জোড়া লুঙ্গি, একটা প্যান্ট, একটা ফতুয়া, একটা গেঞ্জি, আন্ডারওয়্যার, একটা গামছা ভরে দিলেন ফরিদা। সেই সাথে মোবাইলের চার্জার আর সিরাজ সাহেবের ঔষধ দিতেও ভুললেন না। ব্যাগটা স্বামীর হাতে দিয়ে বললেন, খালি হাতে তো চলে যাচ্ছিলে, যদি থাকা লাগে আর ওষুধগুলো তো নেবে। স্ত্রীর প্রতি কৃতজ্ঞ বোধ করেন সিরাজ সাহেব। আসলেই সংসারী মহিলাদের খেয়াল। সন্তানের বিপদেও স্বামীর প্রয়োজন ভোলেননি।
স্ত্রীর মাথায় সান্ত্বনার স্বরূপ হাত রেখে সিরাজ সাহেব বললেন। নাবিহা বাসা আসলে আমাকে জানিও, সাবধানে থেকো। ফরিদা বললেন। তুমিও? বলে আয়তাল কুরসি পড়ে ফু দিলেন স্বামীকে। সিরাজ সাহেব বের হয়ে যেতে নিলেন, ফরিদা পিছু ডাকেন। আরে গেঞ্জিটা তো পাল্টে যাও। সিরাজ সাহেব যখন গাবতলী বাস স্ট্যান্ডে এসে পৌঁছালেন তখন রাত 9টা। অনেক না হলেও জায়গায় জায়গায় অল্প বিস্তর জ্যাম ছিল। আর ড্রাইভারটা এত বাজে চালিয়েছে যে সিরাজ সাহেব পুরো রাস্তা দুয়া পড়তে পড়তে এসেছেন। একদিকে মেয়ের চিন্তা, অন্যদিকে ড্রাইভারের বিরক্তিকর চালনা। তার ওপর ফরিদা ঘন্টায় ঘন্টায় ফোন দিয়েছেন। বার দুয়েক তিনি কায়সারকে ফোন দিয়েছিলেন নাভিয়া এসেছে কিনা জানতে। বাস থেকে নেমেই তার মাথা ঝিমঝিম করে উঠল। ডায়াবেটিস আছে তার, বেশিক্ষণ না খেয়ে থাকলে হাইপো হয়ে যায়। যদিও মেয়ের এই দুঃসময়ে খাওয়ার রুচি তার ছিল না, তবু ক্ষুধার জ্বালার কাছে পরাজিত হয় পৃথিবীর আর সকল বোধ। একটা ভাতের হোটেলে ঢুকে সবজি আর ডাল দিয়ে কয়েক লোকমা ভাত খেয়ে নেন। ব্যাগ খুলে ঔষধগুলোও খেয়ে নেন। ভাগ্যিস ফরিদা ঔষধগুলো মনে করে দিয়েছিল। হোটেল থেকে বেরিয়ে আসার সময় হঠাৎ মনে হলো কায়সার ছেলেটা সারাদিনে কিছু খেয়েছে কিনা। সেই ভেবে তার জন্য এক প্যাকেট খিচুড়ি নিয়ে নিলেন। বেল বাজতেই কায়সার সাথে সাথে দরজা খুলে দিল, যেন দরজার পাশে দাঁড়িয়েই অপেক্ষা করছিল। কায়সার বরাবরই গম্ভীর আর আত্মমগ্ন শ্রেণীর, কিন্তু সে তার স্বভাবের বিপরীতে গিয়ে সিরাজ সাহেবকে জড়িয়ে ধরল। সিরাজ সাহেব তার আচরণে বিহ্বল হয়ে যান। এককালের প্রিয় ছাত্র আর একমাত্র মেয়ের জামাইকে জড়িয়ে ধরেন তিনিও। তার পিঠে হাত বুলিয়ে দেন স্নেহ ভরে। তখনই কাছাড়ের ঘাড়ের ওপর দিয়ে তার চোখ চলে যায় ডাইনিংয়ের দেয়ালে, সেই রক্তের দাগের দিকে। এতক্ষণে তা কালো হতে শুরু করেছে। তৎক্ষণাৎ তিনি কায়সারকে ধাক্কা দিয়ে সরিয়ে সেদিকে ছুটে যান। হাত থেকে খিচুড়ির বক্সটাও পড়ে যায়। তিনি আঁতকে উঠে বলেন, কি করছো তুমি আমার মেয়েকে? বলে হাউমাউ করে কেঁদে উঠল কায়সার। কিছুক্ষণ আগে কায়সারের প্রতি মন আর্দ্র হয়ে উঠলেও প্রীতি স্নেহের কাছে তা কিছুই না। তার মাথায় ঘুরতে থাকে ফরিদার বলা একটা কথা, তুমি এমন বাপ মা ছাড়া ছেলের কাছে মেয়েকে দিও না, ও কি বুঝবে পরিবারের গুরুত্ব? সিরাজ সাহেব স্ত্রীর কথায় পাত্তা দেননি। এতিম ছেলেটা ছাত্র হিসেবে ছিল অসাধারণ। নিজের চেষ্টায় পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এমন ব্রাইট একটা ছেলের হাতে মেয়েকে তুলে দিতে পেরে তিনি গর্ব অনুভব করেছিলেন। কিন্তু হয়তো ফরিদাই ঠিক ছিল, নাভিয়াও তো তাকে একদমই পছন্দ করেনি। তাহলে তার জেদই কি তার মেয়ের জন্য কাল হলো? খিলগাঁও থানার ওসি আনিস ক্রাইম সিনে এসে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। মেয়ে নিখোঁজ আর তার বাবা বসে জামাইকে বসে খিচুড়ি খাওয়াচ্ছেন, যার নামই তিনি কিনা অভিযোগ করেছেন। পুলিশ আসলে দরজা খুললেন সিরাজ সাহেব নিজেই। আনি জিজ্ঞেস করল, থানায় ফোন দিয়েছিল কেন? জি আমি। উনি কে? আমার মেয়ের জামাই। কায়সার তখন ডাইনিং টেবিলে সিরাজ সাহেবের আনা খিচুড়ি খাচ্ছে। আসলে সারাদিন বলতে গেলে তার কিছুই খাওয়া হয়নি। বাসায় তেমন কিছু ছিল না, আর এমন পরিস্থিতিতে বসে খাওয়ার মতো অবস্থাও তার ছিল না। সারাটা দিন অনেক উদ্বেগের মধ্যে কাটিয়েছে। খুব বেশি খিদে পেলে বিস্কুট খেয়ে তা নিবারণ করেছে। তাই সিরাজ সাহেব যখন মৃদু গলায় বললেন, আমি স্থানীয় থানায় খবর দিয়েছি, পুলিশ আসার আগে খেয়ে নাও, পরে ঠিক মতো খাওয়ার সুযোগও নাও পেতে পারো। কায়সার অবাক হয়ে শ্বশুরের দিকে তাকিয়েছিল। এ আবার কোন কিসিমের মানুষ? দাঁড়িয়ে রইলে কেন, খাও। ভেবেছিলাম তুমি সারাদিন হয়তো কিছু খাওনি, তাই নিয়ে এসেছিলাম, কিন্তু এ বাড়িতে এসে এমন দৃশ্য দেখবো ভাবনি। তোমার রিজিকের খাবার তুমি খাও। কায়সার আর কথা বাড়ায়নি। ফাঁসির আসামিও মৃত্যুর আগে পছন্দের খাবার খেয়ে নেয়। পেটের ক্ষুধা তার মাথা ঠিকমতো কাজও করছে না। তার খাওয়া প্রায় শেষ পর্যায়ে। এমন সময় ওসি আনিস তার বাসায় আসেন। ড্রয়িং রুমে 3 জন বসল। আনিস প্রথমে সিরাজ সাহেবকে প্রশ্ন করা শুরু করলো। সিরাজ সাহেব যা যা জানেন বললেন। জামাইয়ের প্রতি তার সন্দেহের কথাও বাদ গেল না। সব শুনে আনিস এবার কায়সারকে নিয়ে পড়লেন। মনে মনে ততক্ষণে ধরে নিয়েছেন কায়সারই তার স্ত্রীকে কিছু করে নাটক করছে। 90% ক্ষেত্রে তাই হয়। স্ত্রীর নিখোঁজ বা নিহত হওয়ার পেছনে স্বামীরই হাত থাকে। তা জনাব কায়সার, এবার আপনার বৃত্তান্ত বলুন। পুরো নাম কি? কায়সার আলী। তারপর? এতটুকুই আমার নাম। ফাজলামি করেন? আনিস পুলিশের স্বভাবসুলভ ভঙ্গিতে ধমকে উঠল। কি করেন? বাড়ি কোথায়? পরিবার কোথায়? সব বলেন।
আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমার দেশের বাড়ি খুলনা, কিন্তু সেখানে তেমন থাকিনি। বাবা ছোটবেলায় মারা যায়। এরপর মা আমাকে নিয়ে বিভিন্ন শহরে ঘুরে চুয়াডাঙ্গায় থিতু হন। সেখান থেকে এইচএসসি পাশ করে ঢাকা ভার্সিটিতে ভর্তি হই। আপনার মা কোথায় এখন? আমি ভার্সিটি পড়াকালীন সময়ে মারা গেছেন। আচ্ছা, এখন ফাস্ট ফরওয়ার্ড করে বর্তমানে আসুন। আনিসের চাচাছোলা কথার ধরনে কায়সার মনে মনে বিরক্ত বোধ করে। সেই সাথে এটাও বোঝে এইসব তাকে চাপে ফেলার কৌশল। সে বলে চলে। গতকাল রাতে আমি দেশে ফিরি। আনিস তাকে থামিয়ে দেয়। কোথা থেকে? সিঙ্গাপুর থেকে আমার একটা রিসার্চ পেপার প্রেজেন্টেশন করার জন্য একটা কনফারেন্সে গিয়েছিলাম। প্লেনের টিকিট, বোর্ডিং পাস এগুলো লাগবে, পরে দেবেন, এখন বলুন। জি আছে সবই। প্লেন সন্ধ্যার দিকে ল্যান্ড করে। ওখানে সব শেষ করে ফিরতে ফিরতে রাত 10টা বেজে যায়। বাসায় এসেছেন কিসে করে? উবার। আচ্ছা, তারপর কিছু না, বাসায় আসি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি নাবিয়া কোথাও নেই, আর দেয়ালে ওর রক্তের দাগ। রক্তের দাগ যে ওনারই তা নিশ্চিত হলেন কিভাবে? কায়সার অবাক হয়ে বলে। তাহলে আর কার হবে? সেটা তো আমরা স্যাম্পল টেস্ট করলেই জানতে পারবো। আগ বাড়িয়ে ধারণা করতে যাবেন না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি সারা রাত কি ঘোড়া বেচে ঘুমিয়েছিলেন? এত কিছু হয়ে গেল, কিছু টের পেলেন না? আমার প্রচণ্ড মাথা ধরেছিল, আর রাতে আমার ঘুমের অসুবিধা হয়, তাই দুটো ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম। ঠিক আছে, আপনি আমার সাথে চলুন আপাতত, রাতটা আমাদের মেহমান হবেন। বলে ফিসেল হাসি দিল আনিস। জি, আপনারা কি আমাকে অ্যারেস্ট করছেন? আপাতত আপনি প্রাইম সাসপেক্ট, আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য হাজতে থাকতে হবে। চলুন। আনিস সিরাজ সাহেবের দিকে ফিরে বলল। আপনি কি করবেন? থাকার জায়গা আছে কোনো? এই ফ্ল্যাটটা তো সিল করতে হবে। দেখি আশেপাশে কোনো হোটেলে যদি। আনিস মাথা নেড়ে বলল। আমি থানার একজনকে দিয়ে দিচ্ছি আপনার সাথে, একটা হোটেল ঠিক করে দেবে আপনাকে, কিন্তু খবরদার না বলে ঢাকা ছাড়বেন না। কায়সারকে থানার গাড়িতে এসআই শুভর সাথে পাঠিয়ে আনিস আশেপাশের বাসাগুলোতে খোঁজ নিতে গেল। এই বিল্ডিংয়ের প্রতি তলায় একটাই ইউনিট। কায়সারের বাসা 3 তলায়। বাড়িওয়ালা এখানে থাকেন না। প্রথমে 3 তলায় গেলেন আনিস। ভদ্রলোক বেশ বিরক্ত মুখে বললেন। আর বলবেন না, দিন রাত জামাই বউ ঝগড়া লেগেই থাকে। কালকে রাতে কিন্তু অনেক চিল্লাচিল্লি করছে দুজনে। তাই নাকি? আনিস উৎসুক হয়ে ওঠে। কয়টার দিকে বলেন তো? এই ধরেন রাত 10টায়। এরপর? এরপর চুপ, এদের এই রকমই। রাতে আর কোনো আওয়াজ পাননি? না, এরপর তো ঘুমিয়ে গেছে। দোতলাতেও একই কথা শুনল আনিস। তাকেও আনিস জিজ্ঞেস করল। রাতে ঝগড়া শেষ হওয়ার পর কোনো আওয়াজ শুনেছিলেন? ভদ্রলোক মাথা নেড়ে বললেন। না রে ভাই, আমি অনেক আগে ঘুমিয়ে যাই। আমি শুনেছি। ড্রয়িং রুমের বাইরে থেকে একটা কণ্ঠ বলে উঠল। আনিস আওয়াজ লক্ষ্য করে দেখল দরজার কাছে একটা 15-16 বছরের ছেলে দাঁড়িয়ে। আহ শিহান, তুমি আবার এসবের মধ্যে আসলে কেন? ভেতরে যাও। একরকম ধমকেই উঠলেন ভদ্রলোক। ওকে ধমকাচ্ছেন কেন? পুলিশের ইনভেস্টিগেশনে বাধা দেবেন না, কোনো তথ্য লোকালে কিন্তু আপনাদেরই অসুবিধা হবে। ভদ্রলোক ছেলের দিকে একবার চোখ পাকিয়ে তাকিয়ে চুপ হয়ে গেলেন। আনিস ছেলেটিকে বলল। তা বলো, কি শুনেছ? আমি রাত জেগে পড়ি। রাত 12:30টার থেকে ওপরতলা থেকে ধূপ করে একটা শব্দ আসে। এরপর টুকটাক অনেক মুভমেন্টের শব্দ আসছিল, কিন্তু বেশি জোরে নয়। তার কিছুক্ষণ পর আমি মেইন গেট খোলার আওয়াজ পাই। আমার রুমটা রাস্তার সাইডে, তো সব আওয়াজ আসে। এত রাতে গেট খুলছে কে দেখতে আমি বারান্দায় যাই, দেখি কায়সার ভাইয়ার গাড়ি বের হচ্ছে। আনিস অবাক হয়ে বলল। কায়সার সাহেবের গাড়ি? কই, নিচে তো কোনো গাড়ি দেখলাম না। গাড়িটা সকাল থেকেই নিচে দেখিনি। অনেক ধন্যবাদ তোমাকে, খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফো দিয়েছো তুমি, ইন্টেলিজেন্ট বয়। ছেলেটাকে ধন্যবাদ দিয়ে আনিস তার বাবাকে বলে। এখন যাচ্ছি, তবে প্রয়োজনে আবারও আসতে পারি, আশা করি সহযোগিতা করবেন। এই এলাকাতে নিজস্ব বিল্ডিংই বেশি, অ্যাপার্টমেন্ট বিল্ডিং কম। সাধারণত অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলো তাদের বিল্ডিংয়ের বাইরে সিসি ক্যামেরা লাগায়। এই এলাকায় সেটা কম। তবে মোড়ের দিকে একটা কাপড়ের শোরুম আছে, তার বাইরে সিসি ক্যামেরা লাগানো। তবে এখন দোকানটা বন্ধ। রাত প্রায় 11টা বাজতে চলল। সকালে এদের থেকে ফুটেজ রেকর্ড নিতে হবে। সেদিনের মতো আনিস থানায় ফিরে গেল।
সকালে শোরুমের ক্যামেরার ফুটেজ নিয়ে দেখা গেল গতকাল রাত 1টার দিকে একটা গাড়ি গলি দিয়ে বের হয়েছে। জুম করে গাড়ির নাম্বার প্লেটের নাম্বারটা নোট করে নিল আনিস। এলাকায় কায়সার নাবিহা দম্পতি নিয়ে খোঁজ খবর নিয়ে জানলো কেউই তাদের তেমন ভালো চোখে দেখত না। তাদের নিত্যকার ঝগড়াঝাঁটিতে এলাকাবাসী বিরক্ত। এছাড়া নাবিহার কাছে নাকি প্রায়ই একটা ছেলে আসত। কায়সার শেষ সময়টা বাসায় থাকতো না। তাহলে কি পরকীয়ার কারণেই কায়সার তার স্ত্রীকে খুন করেছে? ব্যাপারটা স্বাভাবিক নয়। গতকাল রাতে তার টিম কায়সারের বাসায় তল্লাশি চালিয়েছিল। বিছানার পাশে ভাঁজ করা একটা রুমাল পাওয়া গেছে। আনিসের সন্দেহ হওয়ায় সেটা ফরেন্সিকে পাঠিয়েছে। কায়সারের কথা মতো তার কনফারেন্সের কাগজপত্র, প্লেনের টিকিট সহ সবই তার হ্যান্ডব্যাগে পাওয়া গেছে। তবে তার সুটকেসটা মিসিং। সুটকেসের জিনিসপত্র রান্নাঘরের পাশে স্টোর রুমে পাওয়া গেছে। এছাড়াও একটা প্রেগনেন্সির স্ট্রিপ পাওয়া গেছে বেডরুমের বিনে। দাগ অবশ্য মুছে গেছে, তাই রেজাল্টটা জানা যাচ্ছে না। নাভিহার ফোনটা পাওয়া যাচ্ছে না। হয়তো নাভিহার সাথেই আছে, কিন্তু বন্ধ। শুভকে বলা আছে কায়সার আর নাভিহা দুইজনের ফোন রেকর্ড এতক্ষণে চলে আসার কথা। স্যার, কায়সারের তো গত 1 সপ্তাহে ফোনে কোনো অ্যাক্টিভিটি নেই, যেহেতু সে দেশেই ছিল না। এর আগের রেকর্ডেও সন্দেহ করার মতো কিছু পাইনি। নর্মাল অফিসিয়াল কল, কলিগদের নাম্বার, ভার্সিটির অফিসের নাম্বার। 2-3 মিনিটের বেশি কথা হয়নি কোথাও। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার। সবই ক্লিন। আর নাভিহা? নাবিহার ফোন রেকর্ডে একটা নাম্বারে বেশ লং কল হতো। এমনকি ওর নিখোঁজ হওয়ার রাতেও ওই নাম্বারে লাস্ট কথা বলেছে। ওই সিমটা কার নামে সেটা খোঁজ করা হচ্ছে, সেই সাথে সিম লোকেশনও। আর স্যার, সে গাড়ির নাম্বার দিয়েছিলেন সেটা কায়সারেরই, সে ভেরিফাই করেছে। ভালো। মেইন রোডের সিসিটিভিগুলোর ফুটেজ নেই। দেখো গাড়িটা কতদূর ট্র্যাক করা যায়। সিরাজ সাহেব সকাল থেকেই থানায় বসে আছেন। আনিস তার সাথে দেখা করল। তাকে দেখে বিধ্বস্ত লাগছে। মনে হচ্ছে সারা রাত ঘুমাননি। সিরাজ সাহেব সকালে নাস্তা করেছেন? ডায়াবেটিসের রোগী খেতে না চাইলেও খেতে হয়। চা খাবেন? চা পাগল সিরাজ সাহেব মাথা নেড়ে না করলেন। আমার মেয়ের কোনো খোঁজ পেলেন? না, খোঁজ চলছে এখনো। আচ্ছা, ওনাদের স্বামী স্ত্রী বনিবনা ছিল না কেন বলুন তো? জোর করে বিয়ে দিয়েছিলেন? কায়সার আমার ছাত্র ছিল, খুব ভালো ছাত্র, এতিম ছেলে। পরে ঢাকার ভার্সিটির ভালো সাবজেক্টে পড়ে বিদেশে স্কলারশিপ পাই। আমি ছেলেটাকে নিজের পরিবারের অংশ করতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা একদমই রাজি ছিল না বিয়েতে। কিন্তু কেন? ওনার কি অন্য পছন্দ ছিল? সেরকম কিছু তো কখনো বলেনি। আমি উঠতি বয়সে খেয়াল ধরে নিয়েছিলাম, ভেবেছিলাম আহ্লাদি মেয়ে, শ্বশুর বাড়ির ঝামেলা নেই, নির্ঝঞ্ঝাট সংসার। কি নিয়ে ঝামেলা হতো বলুন তো? মেয়ের মতে কায়সার সব কিছুতে নিজের মতো চালতে চায়, নিজেকে নিয়ে খুব গর্ব করে। আমার অবশ্য তেমন কখনো মনে হয়নি। আমার মেয়েটাও একমাত্র মেয়ে হয় বেশি আদরে একটু বিগড়েই গেছে। ভেবেছিলাম আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এখন তো দেখি ভুল ভেবেছিলাম। এমন সময় শুভ এসে খবর দিল কায়সারের গাড়িটা মগবাজারের দিকে একটা গ্যারেজে পাওয়া গেছে। গাড়িটা কেউ একজন গ্যারেজের সামনে এনে রেখে গেছে। গ্যারেজ মালিক কিছু বলতে পারছেন না। পূর্বাচল ছাড়িয়ে কিছু দূর গেলেই স্বপ্নচূড়া হাউজিং এর এলাকা। এখনও কোনো কনস্ট্রাকশনের কাজ শুরু হয়নি, মাটি ভরাটের কাজ চলছে। এফ ব্লকের সীমানার পাশে কুঞ্জবন নার্সারি। সুজন মিয়া এর প্রোপাইটর। বেশ কিছুদিন তার নার্সারি বন্ধ ছিল। বাড়িতে গিয়েছিলেন মেয়ের বিয়ের জন্য। এসে থেকেই একটা উৎকট গন্ধ পাচ্ছে সে, কিন্তু গন্ধের উৎসটা খুঁজে পাওয়া যাচ্ছে না। দোকানের আশেপাশে খুঁজে দেখল সে। স্বপ্নচূড়ার সীমানার একটু ভেতরে ঢুকতেই গন্ধটা আরও প্রকট হলো। এই জমিটা এখনও পুরোপুরি ভরাট হয়নি, অর্ধেক মাটি ফেলে কাজ বন্ধ রেখেছে কে জানে। তবে লোকমুখে শুনেছে রাজনৈতিক কারণে কোম্পানির মালিক বিদেশে পালিয়েছে। তার নামে নাকি বেশ কয়েকটা কেস আছে। এ কারণেই কাজ বন্ধ। হয়তো ভরাট না করা অংশে ডোবা মতো জায়গা, সেখানে ঝোপঝাড়ে ভর্তি। তবে ঝোপের ফাঁক দিয়ে একটা সুটকেস মতো কী জানি দেখা যাচ্ছে। সন্তর্পণে এগোতেই দেখে বিশাল এক সুটকেস। পানিতে থাকার কারণে সুটকেসটা ফুলে উঠেছে। কাছে আসার পর গন্ধের তীব্রতায় সুজনের বমি আসার জোগাড়। সুজন বুদ্ধিমান, ডোবার মধ্যে গন্ধওয়ালা সুটকেসের ভেতর কি থাকতে পারে তার বুঝতে সময় লাগলো না। সে বুঝতে পারছে না কি করবে। তার নার্সারির পাশে এমন ঘটনা, এত গাছপালা নিয়ে সে তো
সহসা সরেও যেতে পারবে না, কিন্তু পুলিশে খবর দিলে যদি তাকেই সন্দেহ করে, অনেক আগে পিছে ভেবে শেষমেশ পুলিশকে খবর দেওয়াই উচিত বলে মনে করলো, সিদ্ধান্ত নিল সে। ঘটনার চাঞ্চল্যকর ঘটনা হিসেবে মিডিয়াতে ঠাঁই পেতে সময় নিল না। স্বপ্নচূড়া হাউজিংয়ে সুটকেস তরুণীর গলিত লাশ উদ্ধার। তবে সুটকেস লাগেজে ট্যাগ পাওয়া গেছে। প্লাস্টিকের কভারের ভেতর থাকায় নামটা স্পষ্ট পড়া যাচ্ছে। নামটা কায়সার আলীর, যার স্ত্রী 4 দিন আগে নিজ বাসা থেকে নিখোঁজ হয়েছেন। টিভিতে রনিও খবরটা দেখল। লাশ আজ হোক কিংবা কাল পাওয়া যাবে, সে জানত। এখানে বেশি দিন থাকা যাবে না, জায়গাটা পাল্টাতে হবে। সিমটা সে ঢাকায় থাকতেই ফেলে দিয়ে মোবাইলটা বন্ধ করে দিয়েছে। কায়সারের গাড়িটা মগবাজারে রেখে বারবার যানবাহন পাল্টে সে মুন্সিগঞ্জ এসেছে। তবুও পুলিশ তাকে খুঁজে পাবে না, এমন আত্মবিশ্বাস সে পাচ্ছে না। দরজায় ঠক ঠক আওয়াজ শুনতেই সে সাবধানী কণ্ঠে জিজ্ঞেস করল, কে? আমি নাস্তা নিয়ে এসেছি, খোলো। দরজা খুলে দিতেই নিয়াজ এসে ঢুকলো। বাসাটা নিয়াজেরই। মুন্সিগঞ্জ সদর থেকে ঘণ্টাখানেক রাস্তার পর একটা গ্রাম। এখানেই আপাতত গা ঢাকা দিয়ে আছে রনি। দুই বন্ধু 4টায় পেতে নাস্তা খেতে বসল। পরোটা আর ভাজি, সাথে বোতলে করে চাও এনেছে নিয়াজ। খেতে খেতে নিয়াজ প্রশ্ন করল, তোর প্ল্যানটা কি বলতো? কি একাম করছস? আরে কোনো আকাম করি নাই, একটা ঝামেলা হয়েছে, কিছুদিন পরে যাবো গা। নিয়াজ এককালে ড্রাগসের কারবার করত, একবার পুলিশের হাতে ধরা পড়েছিল। এখানে এখন একটা কাপড়ের দোকান চালায়। স্বাভাবিক জীবন যাপনের চেষ্টা করছে সে। বিয়ের কথা চলছে, এই সময় কোনো ঝামেলা সে চায় না। তবুও বন্ধুর অনুরোধ ফেলতে পারেনি। তবে রনিকে কিছুদিন আশ্রয় দিলেও তার মনে খসখস করছে, আবার না তাকে কোনো বিপদে পড়তে হয়। আনিসের বেশ ব্যস্ত সময় যাচ্ছে। সুটকেসে পাওয়া লাশটা যে নাবিহার, সেটা তার বাবা শনাক্ত করেছেন। ভিকটিমের মাও এসেছে থানায়। ভদ্রমহিলা আহাজারি করে কাঁদছেন। আনিসের বিরক্ত লাগছে, কিন্তু কিছু বলতে খারাপ লাগছে। সিরাজ সাহেব হতভম্ব হয়ে বসে আছেন। এতদিন মনে একটা আশা ছিল যে হয়তো মেয়েটা নিজেই কোথাও চলে গেছে, কিন্তু বেঁচে আছে। আজ নিজেকে রিক্ত মনে হচ্ছে তার। আহারে, তার ফুলের মতো মেয়েটা কিভাবে তার শরীরটাকে দুমড়ে মুচড়ে ওই সুটকেসে ঢুকালো? কায়সার এত নিষ্ঠুর হতে পারল? ফরিদা ঠিকই বলেছিল, পরিবার ছাড়া মানুষ কখনো পরিবারের গুরুত্ব বুঝতে পারে না। ফরিদা ঢাকায় এসেছে পরশুদিন, তাকে কিছুতেই বাসায় থাকার জন্য মানানো যাচ্ছিল না। সিরাজ সাহেবের ভাইয়ের ছেলে সিফাতকে নিয়ে ঢাকায় চলে এসেছে। ভাতিজার সাথে বেশ কয়েক মাস কথা বলেন না সিরাজ সাহেব। তার সাথে ফরিদা আসায় তিনি বিরক্ত হলেও পরিস্থিতি বিবেচনা করে কিছু বললেন না। সিফাত চাচির পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। এই মুহূর্তে সে থাকায় বরং একটু স্বস্তি বোধ করছেন সিরাজ সাহেব। ফরিদাকে তিনি একা সামলাতে পারতেন না। তাছাড়া পুলিশের সাথে কথাবার্তা সব সেই বলেছে। নাভিয়ার লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তার দাফন চুয়াডাঙ্গায় তাদের গ্রামের বাড়িতেই করা হবে। এলাকায় ইতোমধ্যে খবর দেয়া হয়ে গেছে। এ পর্যন্ত পাওয়া সব আলামত কায়সারের বিরুদ্ধে থাকলেও আনিসের কাছে ব্যাপারটা খুব সহজ মনে হচ্ছে না। সবচেয়ে বেশি খটকা তার যে বিষয়টা লাগছে তা হলো বেডরুমে পাওয়া রুমালটা। এটাতে একটা কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে, যা ডেট ড্রাগ হিসেবে পরিচিত। কায়সারের ব্লাড টেস্টেও একই কেমিক্যালের উপস্থিতি পাওয়া গেছে। কথা হচ্ছে, কায়সার যদি নাবিহাকে খুন করে থাকে তাহলে তাকে চেতনানাশক প্রয়োগ করল কে? নাভিহার কল রেকর্ডের সূত্র ধরে পাওয়া নাম্বারটা রনি নামের একজনের। তার এনআইডির অ্যাড্রেস ঢাকার নয়। নাভিহার কাছে আসতো যেহেতু, তাই ঢাকায় থাকার সম্ভাবনাই বেশি। তার সিমটা বন্ধ পাওয়া যাচ্ছে, তবে তার লাস্ট লোকেশন ছিল গুলিস্তান বাস স্ট্যান্ডের কাছে। হয়তো সে ঢাকা ছেড়েছে, যাওয়ার আগে সিমটা ফেলে দিয়ে গেছে। তবে সিম বন্ধ করার আগে শেষ যে নাম্বারে কল করেছিল সেটা তারা ট্রেস করতে পেরেছে। সিম মালিকের তথ্যও তাদের ডেটাবেসে পাওয়া গেল। বছর 7 কাছে ড্রাগ মামলায় ধরা খেয়েছিল। 5 বছর জেল খেটে ছাড়াও পেয়েছে। আনিসের মন বলছে সেখানে গেলে রনির খোঁজ পাওয়া যাবে। ফোর্স নিয়ে সেখানে যাওয়ার জন্য রওনা দিল সে। পাইকারের থেকে নতুন গজ কাপড় বুঝে নিচ্ছিল নিয়াজ। সামনে পূজা, নতুন স্টক তুলতে হবে। কাপড়ের পাশাপাশি কিছু লেস বোতামও তুলবে ভাবছে। তাহলে এক জিনিসের সাথে অন্য জিনিস বিক্রি করা যাবে। তার দোকানের বিপরীতেই সাইমা শাড়ি হাউস। তার মালিক
হাজি সালেহিন চাচা খুব স্নেহ করেন তাকে। তিনি তাকে এই বুদ্ধি দিয়েছেন। তার দোকান থেকে যারা শাড়ি কেনেন তাদেরকে তিনি নিয়াজের দোকানটাই দেখিয়ে দেন ব্লাউজ পেটিকোট কেনার জন্য। লোকমুখে শোনা যায় তার একমাত্র মেয়ে সাইমা বিবাহযোগ্য, কিন্তু পায়ে একটু সমস্যা আছে। সেই মেয়ের জন্য তিনি নিয়াজকে প্রস্তাব দেবেন ভাবছেন। নিয়াজ খুব আশাবাদী ব্যাপারটা নিয়ে পাইকারের সাথে হিসাব নিয়ে বসবে। এমন সময় তাদের ছোট মার্কেটের সামনে পুলিশের গাড়ি এসে থামল। এদের ইউনিফর্ম দেখে বুঝলো এরা ঢাকা থেকে এসেছে, তবে সাথে স্থানীয় পুলিশও আছে। কি হলো আবার ভাবতে ভাবতেই দেখে পুলিশ তার দোকানের সামনেই এসে দাঁড়িয়েছে। মনের অজান্তেই কয়েকবার শুকনো ঢোক গেল সে। তুই নিয়াজ? জি স্যার। ড্রাগস ছেড়ে কাপড়ের ব্যবসা করস, আবার খুন খারাপিতে জড়াতে গেলি কেন? দোকানের বাইরে ততক্ষণে উৎসুক চোখ উকি ঝুঁকি দিচ্ছে। নিয়াজ ভয় পেয়ে বলল, বিশ্বাস করেন স্যার, আমি কোনো ভেজালের কাজে নাই। ওই দোকানটাই আমার সব। একে চিনিস? রনি ছবি দেখিয়ে জিজ্ঞেস করলো আনিস। যদিও এনআইডি ডাটাবেসের ছবি, তাও চিনতে বেগ পেতে হলো না নিয়াজের। মাথা নেড়ে বলল, আমার বন্ধু রনি ঢাকায় থাকে। এখন কোথায়? একবার মনে হলো বলবে যে সে জানে না, কারণ রনি নির্ঘাত কোনো অকাজ করে এসেছে আর এর দায় নিজের ঘাড়েও পড়তে পারে। কিন্তু পরক্ষণে মনে হলো পুলিশ যখন এত দূর এসেছে, নিউজ পেয়েই এসেছে। তাকে চুপ করে থাকতে দেখে ধমকে উঠল আনিস। কি হলো, কথা কানে যায় না? স্যার আমার বাসায়। নিয়াজ উত্তর দেয়, চল তোর বাসায় চল। দোকানের সামনে ভিড় করা সকলের কৌতূহলী দৃষ্টির সামনে দিয়ে নিয়াজ পুলিশের গাড়িতে উঠল। সেই ভিড়ে সালেহিন চাচাও ছিল। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী নাভিহার মৃত্যু হয়েছে শ্বাসরোধ হয়ে, তবে গলায় শ্বাসরোধ করার জন্য কিছু করা হয়েছে এমন কোনো আলামত মেলেনি। মৃত্যুর সময়টা রাত 2টার পর, কিন্তু কায়সারের গাড়িটা বেরিয়েছে রাত 1টার দিকে। তাহলে কি রাস্তায় বের হওয়ার পর নাভিয়াকে মারা হয়েছে? রনির চোখগুলো কেমন ঘোলাটে, বারবার নার্ভাস ভঙ্গিতে জিহ্বা দিয়ে শুকনো ঠোঁটগুলোকে ভেজাচ্ছে। তাকে দেখে আনিসের অভিজ্ঞ পুলিশ চোখ তাকে জানান দিল এ মাল বেশি শক্ত না, একটু ডোজ পড়লেই পেটের কথা সব বেরিয়ে আসবে। এছাড়া রনির মোবাইলের লোকেশন ডাটা জানান দিচ্ছে ঘটনার দিন রাত 9টা থেকে রনি ওই এলাকাতেই ছিল। নাভিয়াকে কতদিন ধরে চিনিস? 6 মাস। কিভাবে পরিচয়? ফেসবুকে আমার ফোনে একটা নাম্বার থেকে মেসেজ আসে, এই মেয়েটাকে পটাতে হবে, বিনিময়ে টাকা তো দিবেই, আর আমি যে পাউডার নেই সেটাও দিবে। রনি ছেলেটা যে ড্রাগ অ্যাডিক্ট তা তার চোখ দেখেই বুঝেছিল আনিস। মেয়েরা স্বামী সংসার ফেলে এরকম নেশাখরের পাল্লায় কিভাবে পড়ে বুঝে আসে না আনিসের। তারপর? নাবিয়ার সাথে ফেসবুকে খাতির করি, একসময় দেখা হয়। সে তার জামাইয়ের সাথে ভালো ছিল না, আমার কাজও সহজ হয়ে যায়। মাল্লি কেন? রনি কাঁদো কাঁদো হয়ে বলল, বিশ্বাস করেন স্যার, আমাকে ওই নাম্বার থেকে ফোন দিয়ে বলেছিল, নাইলে আমার তো ওর সাথে কোনো শত্রুতা নাই। বারবার নাম্বারের কথা বলছিস, নাম্বার দে। কোথায় যোগাযোগ করতো? আমার মোবাইলে স্যার নামে সেভ করা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিত। শুভকে কথাটা জানিয়ে এসে আবার রনিকে নিয়ে বসলো আনিস। রনি থেকে যা জানা যায় তার সর্মম হলো নাভিয়া আর রনি প্ল্যান করেছিল কায়সার ফিরলে তাকে নাভিহার খুনের মামলায় ফাঁসাবে। সে মোতাবেক রনি আগে থেকেই নাভিহার বাসার স্টোর রুমে লুকিয়েছিল। ওর জামাই আসার পর রাতে কোনো খাবার না থাকায় দুজনের অনেক ঝগড়া হয়। পরে কায়সার নিজেই ডিম ভাজি করে পাউরুটি দিয়ে খায়। এরপর ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে যায়, যে সে যাতে কিছু টের না পায় এজন্য তাকে ড্রাগ দিয়ে অজ্ঞান করে দেয় নাভিহা। রনিকে ওই নাম্বার থেকে বলেছিল নাভিহাকে কোনোভাবে মাথায় আঘাত করতে হবে। নাভিহা সেটা জানতো না। সে জানতো সে রনির সাথে পালাবে। ও ডাইনিং রুমে আসতেই রনি ওকে ধাক্কা দেয়, মাথার পেছনে বাড়ি লাগায় ও অজ্ঞান হয়ে যায়। এরপর রনি কায়সারের সুটকেসটা খালি করে ও শরীরটাকে বাঁকায় বুকায় ওইটার ভেতর ঢুকায়। এরপর কায়সারের প্যান্ট শার্ট আর একটা মাস্ক পরে ওর গাড়ি নিয়েই বের হয়ে যায়। তার মানে যখন সুটকেসে ঢুকাস তখন মেয়েটা বেঁচে ছিল? রনি মাথা নেড়ে হ্যাঁ বলে। আনিস একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মেয়েটার হয়তো জ্ঞান ফিরে এসেছিল। সুটকেসের ভেতর বদ্ধ অবস্থায় অক্সিজেনের অভাবে সে কষ্ট পেয়ে মরেছে। কায়সারকে ছেড়ে দিতে হবে, রনির নামে চার্জশিট বানাতে হবে। তবে আসল কাজ সেই অজ্ঞাত নাম্বারটার মালিককে খুঁজে বের করা।
আনিস নিজের ডেস্কে বসে কাজ করছে, এমন সময় শুভ এলো। স্যার, রনির কাছে যে নাম্বারটা থেকে মেসেজ আসতো সেই সিমটা কার নামে তা জানা গেছে, তবে আপনি শুনলে বিশ্বাস করবেন না। কেন, কার নামে সিম? ভ্রু কুচকে জিজ্ঞেস করলো আনিস। সিরাজ হোসেন তরফদার, বাড়ি চুয়াডাঙ্গা। আনিসের চোয়াল ঝুলে পড়ল। সত্যি সে বিশ্বাস করতে পারছে না। সিরাজ সাহেব কোথায়? প্রশ্ন করলো সে। ওনারা তো স্যার ডেড বডি নিয়ে চুয়াডাঙ্গা গেছেন। সাথে আমাদের লোক আছে না? জি স্যার, 2 জন কনস্টেবল আছে। ঠিক আছে, ওদেরকে সাবধান করে দাও। সিরাজ সাহেবকে চোখে চোখে রাখতে বলো। নাবিহার ডেড বডি নিয়ে তারা প্রথমে চুয়াডাঙ্গা শহরে গেল। সিরাজ সাহেব অনেক বছর ধরে এখানে আছেন। সবাই তাদের পরিবারকে চেনে। এলাকার একটা থমথমে ভাব। কেউ বিশ্বাস করতে পারছে না যে মেয়েটাকে তারা চোখের সামনে বড় হতে দেখেছেন, যার বিয়ে দেখেছেন, তার সাথে এমন একটা ঘটনা হতে পারে। সিরাজ সাহেবের বুকের ভেতরটা হু হু করে উঠল। তার মেয়েটা এতদিন পর বাপের বাড়ি এসে ভেতরে ঢুকতে পারল না, ফ্রিজিং গাড়িতে পড়ে রইল। মৃত্যু দুইটা দুনিয়াকে কত আলাদা করে দেয়। জানাজা সেরে দ্রুতই গাড়ি নিয়ে তারা তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। লাশের যা অবস্থা তাতে কালক্ষেপণ করার সুযোগ নেই। পুলিশ তা বলছিল ঢাকাতেই দাফন করে দিতে, কিন্তু নিজ এলাকাতে হলে অন্তত নিয়মিত জিহারত করতে পারবেন সন্তানের কবরটা। আনিস তার টিম নিয়ে যখন সিরাজ সাহেবের গ্রামের বাড়ি পৌঁছালো ততক্ষণে দাফন সম্পূর্ণ হয়েছে। আনিস সাথে সাথে কায়সারকেও নিয়ে এসেছে। একদিনে কায়সারের বয়স যেন কয়েক বছর বেড়ে গেছে। সিরাজ সাহেবের বিধ্বস্ত লাগছে। নাবিহার জন্য মানুষ শোক যেমন করছে, তেমনি তাকে নিয়ে কানাঘুষাও কম হচ্ছে না। নাভিয়া তার প্রেমিকের হাতে খুন হয়েছে, এই মুখরোচক তথ্য সবার মুখে মুখে। তার কানে কানে আস্তে করে বলল সিফাত। মনে মনে এই ছেলেটার প্রতি কৃতজ্ঞ বোধ করছেন সিরাজ সাহেব। বডি থানা থেকে ছাড়ানো থেকে শুরু করে দাফন পর্যন্ত প্রত্যেকটা কাজ সে সামলেছে। অথচ ছেলেটাকে পছন্দই করতেন না তিনি। কয়েক মাস ধরে যোগাযোগও রাখেননি। তার বউটাও খুব যত্ন করেছে ফরিদাকে, জোর করে সময় মতো খাবার ঔষধ দিচ্ছে। যাক, ভালো একটা বউ পেয়েছে সিফাত। এক সময় নাভিয়াকে বিয়ের জন্য মরিয়া ছিল, কিন্তু সিরাজ সাহেব রাজি হননি। ভালোই হয়েছে, নাভিয়ার মতো উড়নচণ্ডী মেয়ের বদলে গুণবতী একটা জীবনসঙ্গী জুটেছে সিফাতের। কায়সারকে দেখে সিরাজ সাহেব কান্নায় ভেঙে পড়েন। তুমি আমাকে মাফ করে দিও বাবা, তোমাকে সন্দেহ করেছি। কায়সার শ্বশুরের পিঠে হাত বুলিয়ে দিল। কি বলবে ভেবে পায় না সে। সিরাজ সাহেব, একটু কথা বলা দরকার। আনিস এগিয়ে গিয়ে বলল, চলুন, ওপাশটায় একটু খোলা জায়গা আছে, ওখানে বসি। আপনার যে নাম্বারটা আমাদের কাছে আছে সেটা ছাড়া আর কোনো সিম আছে আপনার? সরাসরি আসল কথায় চলে যায় আনিস। না তো, আমার একটাই নাম্বার। হোয়াটসঅ্যাপ ইউজ করেন? না, আমার তো বাটন ফোন। আমার মিসেসের স্মার্টফোন আছে, সে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউজ করে, মেয়ের সাথে ভিডিও কল করতো। কিন্তু এটা কেন জানতে চাচ্ছেন? রানীকে কেউ ভাড়া করেছিল আপনার মেয়ের সাথে প্রেমের ফাঁদে ফেলে তাকে মারার জন্য, আর এই নাম্বার দিয়েই সেই লোক যোগাযোগ করত। সিমটা আপনার নামে রেজিস্ট্রেশন করা। অদূরে সিফাত অস্থির ভঙ্গিতে পায়চারি করছে। কায়সার চুপচাপ কবরস্থানের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সেদিকে তাকিয়ে হঠাৎ কি মনে করে চমকে উঠলেন সিরাজ। আনিসের দিকে ফিরে বললেন, নাম্বারটা দেখাতে পারবেন? আনিসের মোবাইলে নাম্বারটা নোট করা ছিল। সেটা দেখতেই সিরাজ সাহেব চমকে উঠে বলেন, ফরিদার জন্য একটা জিপি সিম কিনেছিলাম আগে। ওর বায়োমেট্রিক করতে যেতে চাচ্ছিলাম না, তাই আমার নামেই সিমটা কিনি। কিন্তু মেয়ের বিয়ের পর ইন্টারনেট ব্যবহারের জন্য আরেকটা সিম কিনে দেয়। জিপির নেট আমাদের বাসার দিকে ভালো না। আগের সিমটার নাম্বার এটাই ছিল। সেই সিমটা কোথায়? তা তো জানি না, ওকে জিজ্ঞেস করতেই হবে। কিন্তু এই অবস্থায় দেখুন, আপনাদের এই কেসে আমার অর্ধেক বাংলাদেশ চষে বেড়ানো হয়ে গেছে অলরেডি। আমি আর সময় নষ্ট করতে পারছি না। অন্দর বাড়িতে মহিলাদের দ্বারা বেষ্টিত হয়ে আছেন ফরিদা। তার আহাজারি কমে গিয়েছে, কিন্তু থেকে থেকে ভিজে উঠছে। মহিলাদের মধ্যে কেউ দোয়া পড়ছেন, কেউ তসবি জপছেন। একজন কাগজে কিসের হিসাব লিখে রাখছে, সম্ভবত দোয়া ইউনুস খতমের। সিরাজ সাহেব রুমের ভেতর না ঢুকে তার এক ভাগ্নিকে ইঙ্গিত করলেন ফরিদাকে নিয়ে আসতে। সিরাজ সাহেবের প্রশ্ন শুনে ফরিদা অবাক হয়ে গেলেন। এই সময় লোকটা সিমের খোঁজ করছে। কিছুক্ষণ ভেবে বললেন, ওই সিমটা তো ভাবি নিয়েছিল, তা প্রায় 7-8 মাস আগে। কোন ভাবি?
তোমার বড় ভাবি সিফাতের মা। ভাবি বলছিল তার একটা সিম দরকার, আমার কাছে তো একটা পড়েই আছে, দিলে তাকে আর কিনতে হয় না। এমনিতেই তো প্রায় এটা ওটা চেয়ে নেয়, সিম চাইতেও আমি দিয়ে দিলাম। আনিসকে সে কথা জানাতেই জিজ্ঞেস করল, ওনাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন? আমার বড় ভাইয়ের পরিবার, 2 ভাই ছিলাম আমরা, আর কেউ নেই। ভাইয়ের মারা যাওয়ার পর থেকে আমি ওদের যথাসাধ্য দেখাশোনা করি, কিন্তু সিফাতের পড়াশোনার দিকে মন ছিল না, বাজে ছেলেদের সাথে মিশতো, এজন্য ওকে তেমন পছন্দ করতাম না। সে আবার নাভিয়াকে বিয়ে করতে চেয়েছিল, না দেওয়াতে তাদের পুরো পরিবার রুষ্ট ছিল আমার প্রতি। আচ্ছা, আপনার তো ওই এক মেয়ে, এখন তো তাহলে আপনার ওয়ারিশ ওই সিফাত। 6 মাস আগে আমি আমার শহরের বাড়ি আর এখানকার বেশিরভাগ জমি নাভিয়ার নামে হেবা করে দেই। এটা জেনে সিফাত আমার বাড়ি সে খুব হন্তিদম্বি করে যায়, বলে আমি তাকে ঠকাচ্ছি। নাভিয়া তো নেই এখন। ওর সম্পদ থেকে 4 আনা কায়সার পাবে, আর বাকিটা বাবা মা হিসেবে আমরা। তার মানে ঘুরে ফিরে আবার আপনার হাতে, তাই তো? আর আপনার অবর্তমানে সিফাতের পুলিশ যখন সিফাতকে গ্রেপ্তার করে সিফাত তেমন ঘাবড়ায়নি। সে আগেই তার অপরাধ প্রমাণ করা যায় এমন সব আলামত লোপাট করেছে যতটা সম্ভব। তাকে অপরাধী প্রমাণ করা অতটা সহজ হবে না। বেশ আত্মবিশ্বাসের সাথেই সে পুলিশের জিপে উঠে বসে। কায়সার ওদের সাথে ঢাকায় ফিরে যায়নি। তার মনে হলো সিরাজ সাহেব আর ফরিদার পাশে তার থাকা দরকার। পরন্ত বিকালে কবরস্থানের পাশের জায়গাটা বেশ নিরিবিলি। বৃষ্টি আসতে পারে। ঝিরিঝিরি বাতাসে কায়সারের শরীরটা জুড়িয়ে গেল। নাভিয়ার কবরের সামনে এসে দাঁড়ালো সে। মেয়েটার সাথে তার সংসার জীবন সুখের ছিল না, মেয়েটার বিয়েতে মত ছিল না, কিন্তু তার মন বসাতে কায়সার নিজেও তো তেমন চেষ্টা করেনি। ভেবেছিল বিয়ে হয়েছে, অবধারিতভাবেই স্বামীকে ভালোবাসবে, সংসারে মন দেবে। নাভিয়ার অনাগ্রহ বুঝতে পেরে সেও নিজেকে গুটিয়ে নিয়েছে। তার বাবা যতদিন ছিলেন বাবা মাকে সে সুখী দেখেনি, তাই সুখী সংসারের জন্য যে দুজনকেই চেষ্টা করতে হয় তা তার অজানা ছিল। হয়তো সে একটু চেষ্টা করলে নাভিয়া ভুল পথে পা বাড়াতো না। আনিস সাহেব আসার পথে একটা কথা বলেছিল, যেটা শোনার পর থেকে তার ভেতরটা জ্বলে যাচ্ছে। নাভিয়া 2 মাসের সন্তান সম্ভাবনা ছিল। সন্তানটা কি তার ছিল জানে না কায়সার। মৃত মানুষকে নিয়ে খারাপ কিছু ভাবতে ইচ্ছা করছে না তার। বিড়বিড় করে বলল, উপরে ভালো থেকো নাবিহা, আল্লাহ তোমার হিসাবগুলো সহজ করে দিন। বৃষ্টিটা ঠিক সেই সময়ে নামল। সেই সাথে কায়সারের চোখে নামল জলের ধারা। বৃষ্টির ফোঁটা আর তার চোখের পানি মিলেমিশে একাকার হয়ে যায়। একাকী পৃথিবীতে আরও একা হয়ে গেল সে। সে জানে না ভবিষ্যতে তার একটা সুখের জীবন হবে কিনা, তবে আজকের এই রিক্ততার মুহূর্তটা সে তার নিজের মাঝে বহন করবে আজীবন। ধন্যবাদ সকলকে। এই ধরনের গল্প মাঝে মাঝে আসবে আমাদের চ্যানেলে, তাই যাদের এই ধরনের গল্পগুলো ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই গল্পটি আপনার কেমন লেগেছে তা তো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।